প্রিয় সুধী, আমাদের নতুন আয়োজন যারা করেন চারুচর্চা, সেরকম চারুচর্চা করা দুজন মানুষ আমাদের সাথে আছে, খুবই গুণী এবং অনেকেরই পরিচিত। আমরা একটু পরিচয় পর্বটা সেরে আসি। প্রথমে আমার ডান পাশে আছে একজন আবৃত্তি শিল্পী, একজন সমাজসেবী শ্রাবণী সুর, এবং আমার নিচেই আছে আরেকজন কণ্ঠশিল্পী এবং সুন্দর মনের মানুষ, চারু হৃদয়ের মানুষ অনিরুদ্ধ সুর। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমরা শুভেচ্ছা বিনিময়ে চলে যাব আমাদের আজকের প্রিয় শিল্পী শ্রাবণীদি এবং আমাদের প্রিয় শিল্পী অনিরুদ্ধর কাছে। আমরা প্রথমে চলে যাচ্ছি শ্রাবণীদির কাছে। শ্রাবণীদি, আজকের আয়োজনে সকলের সাথে কুশল বিনিময় করি। হ্যাঁ, ধন্যবাদ তানজিদ সৌরভ আপনাকে। এই চারুচর্চা নামের অনুষ্ঠানটিতে প্রথম অনুষ্ঠানে আমি এবং আমার ছেলে অনিরুদ্ধ সুর আমরা অতিথি হতে পেরে একটি ইতিহাসের সাক্ষী হচ্ছি বলে আমার ভালো লাগছে এবং একটা বিশেষ দিনে আমি এখানে যুক্ত হয়েছি। আমরা যে বাংলায় কথা বলছি, এই বাংলা হরফ, যেটা অক্ষর বর্ণমালা যিনি তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন এবং একটি রেনেসা বাংলা সাহিত্যের জগতে আনবার জন্য সূচনা বা গোড়াপত্তন করেছিলেন, সেই মহর্ষি আজ জন্মদিন। আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আজ আমাদের বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এবং 200তম জন্মদিন। এমন একটি দিনে একটি অনুষ্ঠানে সম্পৃক্ত হয়ে তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমি বাঙালি হিসাবে গর্ববোধ করছি। ধন্যবাদ শ্রাবণীদি। জি জি জি, বলুন, আর কিছু বলতে চান? না, আমি আর কিছু বলতে চাই না, পরবর্তীতে আসবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা তো আজকে পুরোটা সময় জুড়েই হচ্ছে আপনাদের দুজনকে জানবো। শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আরো একটা কথা বলে রাখতে চাই, আমাদের এই যারা করেন চারুচর্চা, এখানে যেসব শিল্পীরা আসবেন আমরা তাদের শিল্প জীবন জানবার চেষ্টা করব, আর সেই শিল্প জীবন জানার ফাঁকে ফাঁকে তাদের সুন্দর সুন্দর কিছু পরিবেশনা শুনব। তো এ পর্যায়ে শ্রোতা দর্শকদের সাথে কুশল বিনিময়ের জন্য চলে যাচ্ছি অনিরুদ্ধ সুরের কাছে। থ্যাংক ইউ তানজিদ সৌরভ ভাই, এমন একটা প্ল্যাটফর্মে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমিও খুবই ধন্য এবং কৃতজ্ঞ মনে করছি আজকের দিনে এই লাইভে অংশগ্রহণ করতে পেরে। আশা করি মানে লাইভটা বেশ প্রাণোজ্জ্বল হবে এবং সবাই পছন্দ করবেন। ধন্যবাদ অনিরুদ্ধকে। আমরা আর কালক্ষেপণ করছি না, আমরা আজকের যে দুজন শিল্পী আছে তাদের শিল্প জীবন সম্বন্ধে অনেক কথাবার্তা, অনেক গল্প শুনবো, পাওয়া না পাওয়ার গল্প শুনবো, প্রাপ্তি অপ্রাপ্তির গল্প শুনবো, স্বপ্নের গল্প শুনবো। তার আগেই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রিয় দিদি, চমৎকার আবৃত্তি শিল্পী, আমার খুবই পছন্দের, তার একটা আবৃত্তি দিয়ে আমাদের আজকের আয়োজনটা শুরু করছি। আমরা চলে যাচ্ছি প্রিয় শ্রাবণীদির কাছে। দিদি, একটা আবৃত্তির মাধ্যমে আমাদের আয়োজনটা শুরু করি। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আমি শুরুতে যে কথা বলছিলাম তারই একটু মানে ধারাবাহিক কথা রক্ষা করতে চাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেমন জন্মদিন এবং 12:01 আমরা অপেক্ষা করছি, এপাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, আরো এক সব্যসাচী লেখক বাংলাদেশের আমাদের সৈয়দ শামসুল হকের আজকে তিরোধান দিবস। দুজনকে শ্রদ্ধা জানাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের সাথে আমি কিন্তু যশোর থেকে কথা বলছি। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বলেই মাইকেল বোধহয় নিজেকে মেলে ধরতে পেরেছিলেন। আবার এরকম বলা যায় যে মাইকেলের প্রতিভাকে ঈশ্বরচন্দ্র তুলে ধরেছিলেন। দুই মিলে এক অভিন্ন সত্তা আমরা দেখতে পাই, অসাধারণ একটি ব্যাপার। আমি শুরু করতে চাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্ত দুজনকেই শ্রদ্ধা জানিয়ে কবি খসরু পারভেজের মহাকালের মৃত্তিকা ছুঁয়ে কবিতাটি। বীরসিংহ গ্রাম থেকে সুখের সাগর দাঁড়ি, তোমার নামের অমূল্য মুহুর ছড়ানো থাকে, দুহাত ভরে আমি তা কুড়িয়ে নেই। তোমার নামের ফুলে একটি নাম ফুটে থাকে, শ্রী মধুসূদন। কি আশ্চর্য দুর্নিবার মোহ, অবিনাশী কবি, এক হাতে মেঘনাদ বধ আর এক হাতে ভিক্ষার থালা। অন্যদিকে ফুলে ফুলে ভরা থাকে বঙ্গভূমি,
ভার্সাইয়ের বিষণ্ণ কুটিরে কাঁদে অনাহারী কিছু মুখ, আর কপোতাক্ষের তীরের সেই ছেলেটি যখন দিশেহারা, তাদের হাতেই তুমি তুলে দাও যোগ্য নিরাময়। ঈশ্বরকে এমনই হতে হয়, বিশাল, বিশ্বস্ত আর মহান। করুণার ভালোবাসার মধ্যে পার্থক্য অনেক। করুণার সিন্ধু, সে কথা জানতে তুমি, তাই তোমার ভালোবাসায় বাঁচে বঙ্গজয়ী মহাকবি। তাই তো সত্যি ঈশ্বরচন্দ্র, ঈশ্বরের প্রিয় দূত তুমি। শুভেচ্ছা সকলকে। বাহ, ধন্যবাদ। চমৎকার একটা পরিবেশনা আমরা প্রথমেই শুনে ফেললাম। তো যাই হোক, এরপরেই আমরা অনিরুদ্ধর কাছে যাব পরিবেশনায়, সেটা পরে। তার আগে একটু, যেহেতু আজকে বলেছি যে আজকে শিল্পী এবং মানে শিল্পীর শিল্প জীবন নিয়ে কথা হবে, তো অনিরুদ্ধর কাছে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, আসলে প্রত্যেকটা শিল্পী জীবনের শুরু তো থাকে, দিদির কাছে করবো। আর প্রথমেই অনিরুদ্ধর শিল্প জীবনে পদার্পণ বা কিভাবে এই প্রেমটা তৈরি হলো, কিভাবে শুরু হলো, একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে মানে ছোটকাল থেকে আমার পরিবারের মধ্যে এই শিল্প ব্যাপারটা বেশ মানে সবার মধ্যেই ছিল। আমার দিদি গান করতেন, মা কবিতা আবৃত্তি করতেন, বাড়িতে প্রচুর গান শোনা হতো। তো কেন জানি ছোটকাল থেকে গানের ইচ্ছাটা আমার হতো না, গান করতাম না আমি, বরং একটু ক্রিকেট খেলা বা দৌড়ঝাঁপ এই ধরনের স্পোর্টসের দিকে আমার ঝোঁক ছিল বেশি। কিন্তু পরবর্তীতে আমি যখন ইউনিভার্সিটিতে আসি, তখন ইউনিভার্সিটিতে দেখা যায় যে টুকটাক গান টান করতে গিয়ে আমার মনে হলো যে না, আমার মানে গান করা উচিত বা গান আছে আমার মধ্যে। তো আমি ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে শুরু করলাম গান, মোটামুটি কম বেশি। আর পরবর্তীতে পারফর্মও টুকটাক করি, ইউনিভার্সিটিতে করেছি, তারপর দিদির সাথে দু একটা অনুষ্ঠানেও গান করি, প্লাস টিভিতেও দু একটা অনুষ্ঠানে গান করা হয়েছে। এই আর কি ওভারঅল আমার মানে গানের শিল্প জীবনের শুরুটা আর কি, যাকে বলা যেতে পারে, যার প্রাপ্তি বোধহয় পারিবারিক ভাবেই সেই চর্চাটা ছিল, সেখান থেকে একটা অন্যরকম, হ্যাঁ, পারিবারিক ভাবে পাওয়া। তো যাই হোক, আমরা এবার শ্রাবণীদির কাছে চলে যাব। দিদি, আপনার শিল্প, আমরা একটু গোড়ায় চলে যাব, আমরা তারপরে আস্তে আস্তে পুরো জীবনটাকে চেষ্টা করব ছোট্ট ফ্রেমে বাঁধার। তো প্রথম আপনার শিল্প জীবনের প্রথম শুরুটা বা কিভাবে আগ্রহ জন্মালো, এটা একটু শুনতে চাই। আসলে পরিবার থেকে, আমার পরিবারের সবাই শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে যুক্ত ছিলেন। এবং খুলনা বেতারের যারা প্রতিষ্ঠাতাকালীন সময়ের শিল্পী, আমার পরিবারের অধিকাংশ সদস্যই সেখানে সম্পৃক্ত ছিলেন, যুক্ত ছিলেন। আপনারা ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে, তিনি জুনিয়র, পরবর্তীতে এসছেন। তার বড় বোন, তিনিও প্রতিষ্ঠাতাকালীন সময়ের একজন শিল্পী। তো ফলে এই যে পারিবারিক আবহাওয়া আমাদেরকে সাংস্কৃতিক চর্চাতে উদ্বুদ্ধ করেছে। আমার বাবা মা আমাদেরকে সবসময় পড়াশোনার পাশাপাশি গান শেখানো, আবৃত্তি শেখানো, লেখালেখি করতে উৎসাহিত করা। এবং সব থেকে মজার কথা হচ্ছে, আমার মা একটা অদ্ভুত মা। আমাকে ক্লাস 6 থেকে গল্পের বই পড়তে দিতেন। আমার বড় ভাই যখন ক্লাস 8-এ পড়েন, তার গল্পের বইটা আলাদা। এবং আমরা যখন ধাপে ধাপে বড় ক্লাসে উঠি, আমাদের গল্পের বইয়ের মানে কি বলা যায়, মান ডেভেলপ হতে থাকে। প্রথমে ক্লাস 6-এ পড়লাম রোমেন আফাজের দস্যু বনু, তারপর শশধর গুপ্তের দস্যু মোহন। এরপরে একটু বড় হলে আমরা আনোয়ার হোসেনের বই পড়লাম, তারপরে বিমল মিত্রের, তখন নিহারঞ্জন গুপ্তের বই পড়তাম, ফাল্গুনী মুখোপাধ্যায়, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। এগুলো মা আমাদেরকে পড়তে বলতেন, এবং আমাদের বয়সের সঙ্গে সঙ্গে মা আমাদের বইগুলোকে বেছে দিতেন, এখন তুমি এটা পড়বে। এবং আমরা যদি কোনো আমাদের বয়স অনুযায়ী একটু বেশি ভারী বই নিয়ে ফেলতাম, বলতেন এটা এখন, আরো কিছুদিন পরে পড়তে হবে। তো এই যে পারিবারিক মানে পড়া, এই গল্পের বই পড়া মানে কি, সংস্কৃতি চর্চা না থাকলে কিন্তু সেই পরিবার গল্পের বই সন্তানকে পড়তে দেয় না। অধিকাংশ পরিবার বলে গল্পের বই পড়লে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। আর আমার পরিবার বলতো, যত বই পড়া যাবে, তত সংস্কৃতিকে জানা যাবে, তত বেশি গভীরে যাওয়া যাবে, সমৃদ্ধ হওয়া যাবে। গান গেলে, কবিতা আবৃত্তি করো, তুমি ছবি আঁকো, সবকিছুর জন্যই পড়ার প্রয়োজন আছে। তো এইভাবে। আর আমাদের বাড়িতে সকালে
বিকালে গানের চর্চা ছিল, আমাদের হারমোনিয়াম নিয়ে মারামারি হতো, কে কখন হারমোনিয়াম ধরবে, কে আবৃত্তি করবে, কে মার কাছে শিখবে, কে বাবার কাছে শিখবে, কে মামার কাছে শিখবে। এভাবে আমাদের মানে বলা যায় যে একটি পরিপূর্ণ সংস্কৃতি ঋদ্ধ পরিবার। এবং আরেকটা মজার গল্প বলি, এটা আমার শোনা কথা আমার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে। সেটি হচ্ছে আমার ঠাকুর দাদা মানে গ্র্যান্ডফাদার, তিনি বিএবিটি পাস, এমএবিটি পাস করে ম্যাজিস্ট্রেসি চাকরি পেয়েছিলেন, কিন্তু না করে উনি আমাদের গ্রাম খুলনাতে, আমার বাবার বাড়ি, সেখানে চলে আসেন। এসে নৈহাটি হাই স্কুল, রূপসা উপজেলায় নৈহাটি হাই স্কুল প্রতিষ্ঠা করেন। এবং ওই জমি দান করেছিলেন আমার নানা, এবং দাদা স্কুল করে 48 বছর ওই স্কুলের হেডমাস্টার ছিলেন। এবং তিনি তার স্ত্রী পুত্রদের এবং ছেলের বউদের নিয়ে তিনি শাহজাহান নাটক ওখানে মঞ্চস্থ করেছিলেন কোন এক দুর্গাপুজোর সময়। তো ঠাকুর দাদা, বাবা, মামা, এই যে একেবারে কয়েক পুরুষ ধরে আমাদের পরিবারে মোটামুটি সংস্কৃতির এই চর্চাটা চলে আসছে, যার ধারাবাহিকতায় আমার ছেলে মেয়েরা চলছে। যেটা অনিরুদ্ধ বলল, অনিরুদ্ধ আসলে ছেলেবেলা থেকে কখনো তবলা বাজানো, কখনো বাঁশি বাজানো, বাঁশি অনেক বাঁশি কিনেছে, তবলা বিভিন্ন রকমের তবলা, ছোট মামা খুব ভালো তবলা বাজাতো। এভাবে কিন্তু কোনো না কোনোটার মধ্যে দিয়ে কেউ আমরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছি, যেটা এটা পাচ্ছি না তাহলে ওটা, ওটা না হলে তাহলে এটা। এবং ক্রমান্বয়ে সবকিছুর মধ্যে একটু 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 করে আমাদের স্পর্শ কিন্তু আমরা করে গেছি। ও পরবর্তীকালে খেলার দিকে চলে গেছে, তারপরে খেলা থেকে আবার নিজে নিজেই কখন অজান্তেই গানের মধ্যে আবার ফিরে এসছে। এগুলো আসলে খানিকটা রক্তের সঙ্গেও মিশে থাকে বোধহয়। ওই কয়েকটা এটা জেনেটিক একটা ব্যাপার থাকে। হ্যাঁ হ্যাঁ, জেনেটিক ব্যাপার থাকে। এবং আমি দেখছি আমার ভাইয়েদের ছেলে মেয়েরাও তারা কিন্তু সবাই গান বাজনার সঙ্গে সম্পৃক্ত অটোমেটিক্যালি হচ্ছে, এবং তারা খুব ভালো গান করছে। তো এই যে ক্রমান্বয়ে মানে পরিবারে থাকলে প্রত্যেকের মধ্যে এবং তার বংশলতার মধ্যে বোধহয় জেনেটিক ভাবে এগুলো ছড়িয়ে পড়ে। তার মানে এটা বলা যেতেই পারে যে আজকে আমাদের অতিথি যে দুজন আছে, দুজনের যে পরিবারটা, এই পরিবারটা, গোটা পরিবারটাই একটা সাংস্কৃতিক এবং সাহিত্য মনা সৃজনশীল পরিবার। তো এটা জেনে খুবই ভালো লাগছে। এই যে চর্চা, এটা যেন প্রজন্মের পর প্রজন্ম যেন এভাবেই বহমান থাকে, এই কামনা তো থাকবেই। তো দিদির কাছে আরো অনেকটা দিদির জীবনের সংগ্রামের কথা শুনবো, শিল্প জীবনের এবং অনুরুদ্ধের সংগ্রামের কথা শুনবো। তারই ফাঁকে যেহেতু আমরা আজকে খুব একজন শিল্পী পেয়েছি, আবৃত্তি শিল্পী খুবই চমৎকার, এবং একজন কণ্ঠশিল্পী পেয়েছি, সেও খুবই চমৎকার। আমাদের দিদির একটা পরিবেশন আমরা শুনেছি, আমরা একটু অনিরুদ্ধ দাকে শুনে আছি, তার একটা পরিবেশনা শুনি। দাদা কি শোনাচ্ছে? আমি একটা আধুনিক বাংলা গান শোনাচ্ছি, এই তুমি কেমন তুমি, এই গানটা। আচ্ছা, চলে যাই পরিবেশন। সাউন্ড কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ওকে। তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতায় আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতো অশ্রুমতি। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী,
কবেকার পুদির সরব তোমার মতো অশ্রুমতি, অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ, নীরবে জাতি স্বরে গল্প বলা তোমার ধরন, অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ, নীরবে জাতি স্বরের গল্প বলা তোমার ধরন। ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। বাহ, চমৎকার চমৎকার, একদম অসাধারণ একটা পরিবেশনা শুনলাম। গভীর রাত তো, সুতরাং আরো বেশি যেন হৃদয়ে অনুরণন তুললো। এরকম একটা চমৎকার গানের জন্য ধন্যবাদ। আর শ্রোতা দর্শক যারা আছেন, আমি জানি সকলে প্রচন্ড আনন্দিত হচ্ছেন এবং মন দিয়ে শুনছেন এবং তারা মন্তব্য করছেন। আপনাদের জন্য ভালোবাসা রইল। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভালো লাগলে লাইভটি শেয়ার করে দেবেন। তো যাই হোক, আবার ফিরছি শিল্পীদের শিল্প জীবনে, আবার ফিরবো। আমাদের সাথে দেখছি কবি চাষা হাবিব যুক্ত হয়েছেন, অনেকেই রাজপথিক যুক্ত হয়েছেন। সকলকেই পড়বো, স্ক্রিনে রাখবার চেষ্টা করছি সকলের মন্তব্যই। তো প্রথমেই আমরা আবার দিদির কাছে একটু ফিরছি, তারপরে আমরা অনুরোধের কাছে ফিরবো। দিদি, আপনার শিল্প জীবন তো অনেক বড় একটা জীবন, আপনি তো অনেক সিনিয়র মানুষ আমাদের থেকে, অনেক জ্যেষ্ঠ, আমাদের অগ্রজ। তো আপনার শিল্প জীবন সংক্ষেপে, শিল্প জীবনের সংগ্রামটা একটু শুনতে চাই, এরপরে অন্য দিকেও যাব। আমরা, আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, তো এই জন্য আমরা উপজেলা ভিত্তিক আমাদের জীবনযাপনটা ছিল। এবং আমরা যখন কলেজে উঠলাম তখন খুলনাতে স্থায়ীভাবে চলে আসলাম। তখন থেকে উদীচীর সাথে, খুলনা উদীচীর সাথে যুক্ত হই এবং আমি খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়। এসএসসি পাশ করবার পরপরই আমাকে কিন্তু অনেক সংগ্রাম করে লেখাপড়া করতে হয়েছে। এসএসসি, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স, বিএড, এমএড, আমি সবই কিন্তু সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করেছি। এটি একটি বিশাল সংগ্রাম। এবং এর ফাঁকে ফাঁকে আমার দুই ছেলে মেয়ে, দেবলীনা সুর আমরা দেখতে পাচ্ছি সাথে আছে, এবং অনিরুদ্ধ, এরাও এসছে। মানে ইন্টারমিডিয়েট পরপরই দেবলীনা হলো এবং বিএড পড়বার সময় অনিরুদ্ধ হলো। মানে এগুলো প্রত্যেকটি ধাপ কিন্তু আমার সংগ্রামের। এবং খুলনা থেকে যখন আমি যশোরে আসলাম তখন আমাকে বলা হলো যে যশোর উদীচীতে সুকুমার দাস আছেন, ওনার সাথে যোগাযোগ করতে। আমি সুকুমার দাস সাথে যোগাযোগ হলো, আসলাম এখানে উদীচীতে, তখন শিল্পী হিসাবে যুক্ত হলাম। পরবর্তীতে আমি এখানে চাঁদেরহাটে সঙ্গীত নিকেতন, সেখানে সঙ্গীত নিকেতন প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসাবে দীর্ঘদিন আবৃত্তি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। পাশাপাশি গান এবং নাচের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছিলাম। এরপরে শিল্পকলায় যুক্ত হই। এবং মজার ব্যাপার হচ্ছে, চাঁদেরহাটে যথেষ্ট এবং উদীচীতেও অন্যান্য জায়গাতে যখন আমরা কম্বাইন্ডলি কোনো কাজ করেছি, যে জোট বা অন্যান্য জায়গায়, সেখানে আমি বারবার লক্ষ্য করেছি যে আমি মহিলা, আমি মানে পিছনে থাকতে হবে, আমার বয়স হয়নি, আমি ওই পদে যেতে পারি না, এরকম কথাগুলো আমাকে বহুবার শুনতে হয়েছে। এবং পিছনে, তবে আমি ধন্যবাদ দিই রুহুল হক খোকা ভাইকে, তিনি মারা গেছেন, উদীচীর সভাপতি ছিলেন। তিনি প্রথম আমাকে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের মহিলা সেক্রেটারি হিসাবে, যশোরের জেলা সেক্রেটারি হিসাবে উনি আমাকে দায়িত্ব দেন। এবং সেই দায়িত্ব নিয়ে আমি যশোরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের জাতীয় উৎসব অনুষ্ঠান মানে এখানে আয়োজন করি। আমার নেতৃত্বে, আমার সভাপতি ছিলেন অধীরেন্দ্র প্রসাদ বন্দ্যোপাধ্যায়, আমাদের দুজনের নেতৃত্বে সুকুমার দাকে আমরা পরবর্তীতে কনভেনার করি এবং আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তির ভিসিকে আমাদের আহ্বায়ক কমিটি একটা করা হয়, সেখানে আমরা দায়িত্ব দিই। কিন্তু মূল নেতৃত্বে ছিলাম আমি। এবং টাকা কালেকশনের সময় সমস্ত, মানে একটা এত বড় একটা প্রোগ্রাম, দেশব্যাপী প্রোগ্রাম, তার জন্য কি পরিমাণ অর্থের দরকার, আমি 9 মাস ঘরে ঢুকিনি। আমার সাথে হারুনা রশিদ ছিলেন, আমরা দুজন 9 মাস পথে পথে টাকা কালেকশন করে বেরিয়েছি এবং একটা সফল সম্মেলন আমরা যশোরে করেছিলাম, যেটি কেন্দ্র এখনো সঞ্জিদা খাতুন এখনো বলেন, অন্যান্য যারা আছেন তারাও বলেন, আমাদের মফিদুল ভাই বলেন, সারোয়ার আলী বলেন যে তোমাদের যশোরে অনেক ঋদ্ধ একটি সম্মেলন হয়েছিল। এবং সব থেকে বড় ব্যাপার ছিল, অন্যান্য জায়গায় সম্মেলনে
অনেক যত্ন হয়, কিন্তু সকালবেলায় ব্রেকফাস্টে কোথাও দেয় না। আমরা এখানে সে ব্যবস্থাটিও করেছিলাম, এবং থাকবার ব্যবস্থাগুলোও ছিল খুবই আরামদায়ক। সব মিলায়ে এত কিছু করবার পরও আমাকে কিন্তু এখনো শুনতে হয়, মানে অনেক সময় শুনি তুমি মেয়ে মানুষ, তুমি পিছনে থাকো, তুমি সরে থাকো। এবং আমার চাকরির কর্মক্ষেত্র আমি দেখেছি সেখানে মেয়ে মানুষ হিসাবে আমাকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে আমাকে সরাই দেওয়ার বা চাকরির থেকে সরাই দেওয়ারও চেষ্টা হয়েছে। এগুলো আমি লক্ষ্য করেছি। তবে হ্যাঁ, আমি ভয় পাইনি, আমি কখনো পিছু হটি না। আমি মাথা উঁচু করে সত্যের সাথে ন্যায়ের পথে থেকে আমার কাজগুলো নিষ্ঠার সাথে আমি করার চেষ্টা করি। আমি কাউকে আঘাত দিতে চেষ্টা করি না, আমি আমার দায়িত্ব পালন করি। যে আমাকে আঘাত দেয়, আমি চাই সে আঘাত দিক, আমি তাকে আঘাত দেবো না। তবে আঘাত দিলে মানে পিঠটা ঠেকাই দিয়ে আমি প্রতিরোধ করি, প্রতিরোধটা আমি করি, কিন্তু আমি কাউকে নিজের থেকে কখনো আঘাত করি না। এটা আমার একটা ধর্ম, এটা আমার বৈশিষ্ট্য। আর যিনি আঘাত করবেন, আমি মনে করি প্রাকৃতিক ভাবে হোক আর ঈশ্বরের তরফ থেকে হোক, আঘাত তিনি পাবেনই। আমার আঘাত দেওয়ার প্রয়োজন নাই। এটা প্রকৃতির নিয়ম এরকমই, যে যে কর্মটা করবে তার ফল তাকে ভোগ করতেই হবে, এই আর কি। তাহলে মোটামুটি এভাবেই পথ এগিয়ে, মানে আসলে প্রত্যেকটা শিল্পীর জীবনেই কিছু সংগ্রাম থাকে, প্রতিবন্ধকতা থাকে। আপনার কাছে ফিরবো, আরো কিছু ছোট ছোট আপনার শিল্পী জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি শুনবার চেষ্টা করবো। তার আগে একটু অনিরুদ্ধর জীবনের শিল্প জীবন নিয়ে কোনো সংগ্রাম হয়েছে কিনা, পারিবারিক ভাবে তো সেটা সমস্যা হয়নি, বাইরের শিল্প জীবনে কোনো প্রতিবন্ধকতা বা যে সংগ্রামটা হয়েছে, কোনো সংগ্রাম করা লেগেছে কিনা, কিংবা আজকে যেখানে দাঁড়িয়ে আছেন এখানে পৌঁছাতে কিরকম সংগ্রাম করতে হয়েছে আপনাকে বাইরের পৃথিবী? আসলে সত্যি বলতে আমার খুব একটা সংগ্রাম করতে হয়নি। আমার জন্য রাস্তা খুব স্মুথ ছিল, কারণ তার আগে আমার মা সংগ্রাম করেছে, আমার দিদি সংগ্রাম করেছে। মানে আমার জন্য রাস্তা আসলে খুবই স্মুথ ছিল, আমার খুব একটা করতে হয়নি। শুধু আমার নিজের ইন্সপিরেশনটা বজায় রাখাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি গানে নিজেকে ধরে রাখি, সেটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। দিদি প্রথমে এসে আমার সাথে যখন অফিস স্টুডিওতে, মানে অফিস স্ক্রিনে কথা ছিল, মানে লাইভে আসেনি তখন, তো তখন দিদি বলছিলেন যে আমার ছেলে তো খেলাধুলা পাগল ছিল, কিন্তু আবার সে গানে ফিরে এসেছে, ওই কথাটাই হচ্ছিল গল্পটা। রাইট। ছোটকালে আমাকে খুব জোর করে ধরে বসে আমার দিদি গান শেখাতো, মানে খুবই জোর করে। তো মানে সেটা এখন অন্তত করতে হয় না, এখন আমি নিজের মতো করে গান করি, গান লিখি, সুর করি। এখন তারা খুশি, আমার বাবা মা দিদি সবাই খুব খুশি হয় যে না অন্তত ছেলেটা গানের লাইনে আছে এবং ট্রাকে ফিরেছে। হ্যাঁ, ট্রাকে ফিরেছে, ট্রাকে আনতেছে। না না, খেলাধুলাটাও কিন্তু আমাদের পরিবারের ছিল। আমার মামা বাড়িতে খেলাধুলা ছিল, আমার মামা খেলাধুলা করতেন, ও সেটা পেয়েছিল। মামা গানও করতেন, মামা গানের ওস্তাদও ছিলেন, এবং খুলনা বিভাগের যে প্রথম শিল্পী সংসদ, এটি আমার মামা বাড়িতে গঠিত হয়, এবং সেখানে ওস্তাদ সাধন সরকার, নাসির হায়দার, এবং কলকাতা থেকে কৃষ্ণপদ দে, মান্না দে, কমলা ঝরিয়া, তারপরে কাননবালা দেবী, এরা এসছেন এখানে প্রোগ্রাম করতে। তাদের ছবি ছিল আমাদের বাড়িতে, আমি জানি না এখন আছে কিনা আমার ভাইদের কাছে। এদের প্রত্যেকের ছবি আমাদের বাড়িতে ছিল অনুষ্ঠানের ছবি। আমরা দিদি এবং অনিরুদ্ধর কাছে আবারও ফিরবো, মানে আলাপচারিতায়, প্রশ্ন উত্তরে। তার আগে ছোট্ট আর একটা কবিতা শুনতে চাই দিদি আপনার কাছে, কারণ আপনার অনেক আচ্ছা, কবিতার আগে বোধহয় একটু মন্তব্যে চোখ বুলিয়ে আসি, কারণ অনেকেই মন্তব্য করছেন, সবাই আমাদের প্রিয়জন, ভালোবাসার মানুষ। প্রথমে দেখছি মুকুট মেহেদি খুলনা থেকে, ভালো একজন আবৃত্তি শিল্পী, তিনি অভিনন্দন জানিয়েছেন আপনাকে, অনেক ভালোবাসা। সুর বিশ্বনাথ সুর লিখেছে, নাইস, ধন্যবাদ আপনাকে। মাহমুদা রিনি একজন কবি, তিনি লিখেছেন অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা জানবেন দিদি, ধন্যবাদ। পুলক রাজ লিখেছে সবার জন্য শুভকামনা রইল, ভালোবাসা নিরন্তর, ধন্যবাদ। সুর বিশ্বনাথ সুর লিখেছে আই এম অলসো ওয়াচিং, ধন্যবাদ। রাজপথিক লিখেছে আমাদের সকলের প্রিয় মুখ শ্রাবণী সুর দিদি ও দিদি তনয়, দুজনের জন্য শুভেচ্ছা, ধন্যবাদ। কবি চাষা হাবিব, তিনি লিখেছেন চমৎকার আয়োজন, শ্রাবণী সুর দিদি অভিনন্দন, অনিরুদ্ধ সুর অসাধারণ আয়োজন। কবি আপনাকে ধন্যবাদ, তিনি এসেছিলেন গত কয়েক পর্বে আগে আমাদের, মানে আমার পেজে আর একটা আয়োজন হয় চিন্তার নাভি, সেখানে কবিরা থাকেন বেশিরভাগ, তো তিনিও এসেছিলেন, ধন্যবাদ আপনাকে। রাজপথিক আরো লিখেছে বাহ কি চমৎকার গান পরিবেশন, সুর পরিবারটাই যশোরের গর্ব, আসলেই এটা আমরা বলতেই পারি। যাই হোক, মন্তব্য আরো আছে, আমরা পড়বো, তার আগে আমরা আমাদের প্রিয় দিদির একটা কবিতা শুনে আসি। দিদি কি শোনাচ্ছেন এই পর্যায়ে? এখন তো এই মুহূর্তে আমরা সৈয়দ সব্যসাচী, লেখক, কবি এবং অন্যতম মুক্তিযোদ্ধা একজন,
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হকের আজকে তিরোধান দিবস। তিনি আদ্যপান্ত দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন, যিনি কখনো কোনো রকম বঙ্গবন্ধু মারা যাওয়ার পরও কোনো রকম কোনো আপোষ করেননি, কারোর সাথে আপোষ করেননি, কোনো অনৈতিকতার সাথে বা স্বাধীনতা বিরোধী পক্ষের কারোর সাথে তিনি আপোষ করেননি। সেই মানুষটির প্রত্যেকটি কবিতার মধ্যে একটা অন্যরকম জাগরণ, অন্যরকম চেতনা, অন্যরকম আবেদন, দেশপ্রেমের আমরা খুঁজে পাই। তো সেই শামসুল হক সাহেবের আমার পরিচয় কবিতাটি কয়েক লাইন পড়বার চেষ্টা করছি। তার আগে আমাদের সঙ্গে একটা বিখ্যাত মানুষ আছেন, আমি একটু বলি। আমরা কিছুদিন আগে ভাইরাল হওয়া কবিতা আমাদের রুদ্রনীল ঘোষের বিতানের বিতানের মা তারা রাউত আমাদের সাথে আছেন, তাকে শুভেচ্ছা, তিনি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন। এবং আমরা যশোরের যারা আছেন, রাজপথিক, রিনিয়াপা, চাষা ভাবি, এদের সবাইকে অনেক শুভকামনা। আর সুর বিশ্বনা সুর হলেন অনিরুদ্ধর বাবা। আচ্ছা আচ্ছা, নমস্কার আপনাকে দাদা। আমি আসলে চিনতে পারিনি, এজন্য দুঃখিত, কারণ সামনাসামনি কখনো দেখা হয়নি। দাদার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আজকের আয়োজন থেকে। আর সে যে দেখছে তার ছেলে আছে, তার সহধর্মিনী আছে, অর্ধাঙ্গিনী আছে, একটা ব্যাপার। যাই হোক, এই অর্ধাঙ্গিনী শব্দটা বলে আবার একটু ইতস্ত হলাম। কবি হেলাল হাফিজের একদিন মানে ওনার সাথে দু একটা অনুষ্ঠান করার সুযোগ হয়েছে, মানে মঞ্চে। তো একদিন উনি একটা অনুষ্ঠানে প্রথম যেদিন বলেন, আমার খুব ভালো লেগেছে। তিনি বলেন যে আমি নারীকে, স্ত্রীকে কখনো অর্ধাঙ্গিনী বলি না, বরঞ্চ আমি বলি শ্রেষ্ঠাঙ্গিনী। তো তার শ্রেষ্ঠাঙ্গিনী আছে, এটা খুবই ভালো লেগেছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি কবির দিদির পরিবেশনা। তবে একটা জিনিস ভালো হয়, আমাদের অনিরুদ্ধ যদি গিটারে প্লাকিং করে, দিদি কবিতা পড়ে, মা ছেলের এই কম্বিনেশনটা মনে হয় অসাধারণ হবে এই কবিতা। আচ্ছা, চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে চলে যাচ্ছি পরিবেশনা। হ্যাঁ, আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার রাজপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। শত নদী সুধায় আমারে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহ গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালির জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারকুইয়া থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি অবন ঠাকুর জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, আমি যে এসেছি পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাই আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, সাম্যের ছবি আঁকবই, সাম্যের ছবি আঁকবই। বাহ বাহ, এই যে যুগলবন্দি হলো এখন, এটা আসলে বোধহয় আমরা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটা যুগলবন্দি। ছেলে প্লাকিং করলো বা কর্ড ধরে বাজালো, কর্ডিং করলো, আর হচ্ছে মা কবিতা পড়লো। এটা অসাধারণ ব্যাপার, আমার খুবই মানে হৃদয় দোলা দিয়েছে। আর আশা করছি আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরও দোলা দেবে, এবং পরবর্তীতে যারা দেখবেন এটা তাদেরও ভালো লাগবে। যাই হোক, যেহেতু দিদির পরিবেশনায় ছিলাম, আমরা অনিরুদ্ধর কাছ থেকে আরেকটা পরিবেশনা শুনে আসি, তারপরে শিল্পী জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমরা কথা বলবো আপনাদের। ঠিক আছে, আচ্ছা।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ফিরিয়ে দিয়ে সেটা দেখে এলেন তারে। 7 সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সে এক রূপকথারই দেশ, আগুনে লেখা হয় না কবু সে। রূপকথারই দেশ, আগুনে লেখা হয় না কবু সে। তারারি ফুল পাপড়ি ঝরায় সেথায় পথের ধারে, দেখে তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ফিরিয়ে দিয়ে সেটা দেখে এলেন তারে। 7 সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সেই রূপকথারই দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, সুর হয়ে তাই ঝরে আমার গানে। তাই খুশির সীমানায় বাতাসে তার মধুর ছোঁয়া পায়, খুশির সীমানায় বাতাসে তার মধুর ছোঁয়া পায়। জানি না যে হৃদয় কোথায় হারায় বারে বারে, 7 সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেটা দেখে এলেন তারে। 7 সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। বাহ বাহ বাহ, একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে এই রাতে অবশ্য জ্যোৎস্না সেরকম নেই, তো আমার মনে হচ্ছে জ্যোৎস্না আকাশ থেকে গলে গলে পড়ছে। ওই যে সালভাদর ডালির ছবিতে যেরকম গলে গলে পড়ে সবকিছু, সেরকম জ্যোৎস্না গলে গলে পড়ছে গান শুনে। আর শ্রোতা দর্শকরা প্রচন্ড, আমরা বোধহয় একটু মন্তব্য দেখে আসি, তারপরে আমরা আবার প্রশ্ন উত্তরে ফিরবো। অনেকেই যুক্ত আছেন, অনেকে মন্তব্য করছেন, এটা দেখে খুবই ভালো লাগছে। আর আপনারা আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, ভালো লাগলে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন। চাষা হাবিব দেখছি তিনি আরো লিখেছেন, অনিরুদ্ধ সুর, সুরেও দারুণ, শুভ কামনা রইল। ধন্যবাদ কবি আপনাকে। আমাদের সাথে আরো একজন এই আজকের অতিথিদের পরিবারেরই আর একজন লোক যুক্ত আছেন, দেবলীনা সুর। তিনি একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমরা সকলেই কম বেশি তাকে চিনি। তিনি লিখেছেন, সাথে আছি, শুভকামনা, আপনার জন্য ভালোবাসা রইল, ফুলের শুভেচ্ছা রইল, পাশেই থাকুন। তাপস মজুমদার লিখেছে, খুব সুন্দর, ধন্যবাদ। মোহাম্মদ রিয়াজ হোসেন রাজ লিখেছে, ম্যাডাম আপনার আবৃত্তি আমার খুবই ভালো লাগে, ধন্যবাদ। তারা লিখেছে, দিদি তোমার কথাগুলো ভীষণ ভীষণ ইন্সপিরেশন দেয় আমাকে, ধন্যবাদ। তারা আরো লিখেছে, জি 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 বলুন বলুন দিদি। তারা রাউত, তারা রাউত, হ্যাঁ জি জি, তারা রাউত, সেই যার কথা বলেছিলেন তিনি আরো মন্তব্য করেছেন, কি সুন্দর করে বললে গো দিদি তুমি, ধন্যবাদ। ছবি বসু পাল আছে আমাদের সাথে, তিনি একজন আবৃত্তি শিল্পী, কলকাতা পশ্চিম বাংলা থেকে। তিনি লিখেছেন, অনেক শ্রদ্ধা দিদিকে, ধন্যবাদ। আমাদের দাদা সুর বিশ্বনাথ সুর লিখেছে, গো হেড, ধন্যবাদ। ছবি বসু পাল লিখেছে, সুর পরিবার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ। একটু যুক্ত করি, আসলে আমি যে কথাগুলো বললাম এটা রাহা পরিবার, সুর পরিবার এখন এটা রান করছে দেবলীনা সুর, অনিরুদ্ধ সুর থেকে। আমিও সুর হয়ে গেছে, মূলত আমি শ্রাবণী রাহা ছিলাম, রাহা থেকে বৈবাহিক সূত্রে আমি সুর হয়েছি। আর আমি যে পরিবারের কথা বললাম সেটি রাহা পরিবারের কথা, যেমন নবকুমার রাহা, পুলক রাহা, রাহুল রাহা, এদের কথা বললাম। এবং আমার বাবা, কাকা, আমার ঠাকুর দাদা কালিদাস রাহা, আমার বাবা অপূর্ব রাহাদের পরিবারের কথা বললাম। আচ্ছা, আমরা একটু ভুলটা সংশোধন করে নিলাম, ধন্যবাদ দিদি। আমাদের সাথে মাহমুদা রিনি আছে, অপূর্ব দিদি, তিনি আরো লিখেছেন, দোদুলের জন্য শুভ কামনা অশেষ, ধন্যবাদ। রাজপথিক, তিনি লিখেছে, দিদির আবৃত্তি মানেই প্রাকৃতিক অনুভূতির বর্ষণ, ধন্যবাদ। এম এ কাশেম লিখেছে, অসাধারণ আবৃত্তি দিদি, ধন্যবাদ। ছবি বসু পাল লিখেছে, বাহ, ধন্যবাদ। কিশোর ফয়সাল একজন কবি,
তিনি আমাদের আমার কালকের পর্বে থাকবে চিন্তার নাভিতে। ধন্যবাদ, আপনি এসেছেন। তিনি লিখেছেন দারুণ কণ্ঠ দাদা, ধন্যবাদ। রাজ পথিক সাথে আছেন, ছবি বসুপাল আছেন, তেজ আহসান রবিন আছেন, একজন রকস্টার বলা যেতে পারে, তার একটা ব্যান্ড আছে ডার্ক ভেঞ্চার। রবিন ভাই, ভালোবাসা রইল আপনার জন্য। যাই হোক, আরো মন্তব্য আছে। দেবলীনা সুরদিদি দেখছি লিখেছেন অনিরুদ্ধের মৌলিক গান শুনতে চাই। হ্যাঁ, আমি এই বিষয়টাই ফিরতাম, তার আগে দিদিও লিখে দিয়েছেন, ধন্যবাদ স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমরা তার মৌলিক গান শুনবো। এখানে আমি আর একটু যুক্ত করি, সুমন সাহা আছেন, যিনি ডিবিসি নিউজে আছেন। সুমন সাহা অর্থাৎ অনিরুদ্ধের ভগ্নিপতি, আমার জামাই, তিনিও এখানে আছেন দেখতে পাচ্ছি, যুক্ত আছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালোবাসা এবং আমি একটু বলি যে সুমন সাহা মানুষের জামাই কতটা কেমন হন আমি জানি না, তবে আমার জামাই সুমন সাহা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে নিজেও কিন্তু লাইভ করে গানওয়ালা থেকে, এবং আমরা যাতে অংশগ্রহণ করি, আমরা যেন সবসময় অ্যাক্টিভ থাকি, এ ব্যাপারে সে সবসময় আমাদের মানে উৎসাহিত করে। এবং এরকম জামাই পাওয়া আমি মনে করি যে একটি ভাগ্যেরও ব্যাপার, সৌভাগ্যের। মানে এখন জামাইয়ের চেয়ে বেশি বরঞ্চ সন্তানের মতো হয়ে গেছে, নিজের ছেলের মতো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। জি, তাহলে দিদি আমরা একটু প্রশ্ন উত্তরে ফিরবো, তারপরে আবার ছোটখাটো পরিবেশন আমরা। তবে অনিরুদ্ধ দার কাছে অনুরোধ রইল, আমারও, আমি এটা করতাম, দিদি স্মরণ করে দিয়েছে, আপনার লেখা এবং সুর করা গান কিন্তু অবশ্যই শুনবো, ঠিক আছে? তাহলে দিদি এবার আমরা চলে যাচ্ছি, মানে এই শিল্পী জীবন তো, বা মানে কি বলে, গোটা একটা জীবন ধরেই শিল্পের পিছনে কেটেছেন, মানুষের পিছনে কেটেছেন। এই শিল্পী জীবনের অপ্রাপ্তির কথা শুনতে চাই, যে কি কি অপ্রাপ্তি রয়ে গেছে। আমার কোনো অপ্রাপ্তি নেই, আমার কোনো চাওয়া নেই, আমার দেওয়ার ইচ্ছাটা অনেক বেশি। আমার কোনো চাওয়া নেই। আমার চাওয়া, মূল চাওয়া ছিল আমার ছেলে মেয়েদেরকে মানুষ করা এবং মানুষকে কিছু দেওয়া। আমার মনে হয় যেটুকু চেষ্টা করেছি সেটুকু দিয়ে যাচ্ছি। আর আমার দুটি ছেলে মেয়ে, তাদেরকে গন্তব্যে পৌঁছানোর যে দায়িত্ব ছিল, বিশেষ করে ছেলে হিসাবে অনিরুদ্ধকে, মেয়ে তো মার কথা শুনে শুনে চলে, মা যেভাবে চালায় মেয়েরা কিন্তু সেভাবে ঘরে থাকে, চলে। আমার খুব ভয় ছিল যখন সবাই মাদকাসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, তখন ওকে আমি ঘরে পেয়েছি, ওকে পড়াশোনার মধ্যে পেয়েছি, খেলাধুলো করতো, কিন্তু কখনো খারাপ বন্ধুদের সাথে মেশেনি, এবং ওকে আমি গন্তব্য পর্যন্ত নিতে পেরেছি। এটা একটা বিশাল প্রাপ্তি। ফলে আমার ওই পার্থিব পুরস্কার বা অপুরস্কার, আমার বড় পুরস্কারগুলো আমি পেয়ে গেছি। ঈশ্বরের তরফ থেকে যে পুরস্কার পাওয়া উচিত আমি তা পাচ্ছি, পেয়ে গেছি। ফলে আমার অন্য কোনো অতিরিক্ত চাওয়া নেই। আচ্ছা, দিদির কাছে যেহেতু আমরা অপ্রাপ্তির তার যেহেতু নেই, এটা আসলে অনেক বড় হৃদয়ের মানুষ না হলে এই কথাগুলো আসলে বলা সম্ভব নয়। এটা এই মানে উত্তর বা এই কথার মাধ্যমে কিন্তু আমরা বুঝে গেছি যে দিদির হৃদয়টা কতটা বড়, আকাশের মতো অসীম। দিদির কাছে আর একটা প্রশ্নে আমরা ফিরবো। দিদি সমাজের জন্য অনেক কাজ করেন, জীবনে ছুটে চলেন, কারণ দিদি একজন আত্মনির্ভরশীল মানুষ। তো দিদির এই যে জীবন পার করছেন, নারী হিসেবে জীবনের সাথে আপনার কি কি সংগ্রাম করতে হয়েছে, ছোট করে যদি আমরা একটু শুনতে পারি। এটা আগেই বললাম তো, বিভিন্ন জায়গায় সংগ্রাম তো আসলে জীবন মানেই সংগ্রাম। তবে হ্যাঁ, ওই যে ছোট ছোট মেয়ে হিসাবে মেয়ে এই পিছনে একটু ঠেলে দেব, এরকম যেমন একটা জায়গা আছে, তেমনি আমি মহিলা পরিষদের সাথে দীর্ঘকাল কাজ করেছি, এখন সময় দিতে পারি না। তবে মনে প্রাণে মহিলাদের জেগে উঠুক, ভালো থাকুক, নিরাপদে থাকুক, এটা প্রত্যাশা করি। আমি যশোরে জাগরণী চক্র ফাউন্ডেশন আছে, একটি বিশাল বড় অর্গানাইজেশন, যেখানে অনেক মানে মহিলাদেরকে এখানে সাপোর্ট করা হয়, এবং মহিলাদের বিনা পয়সায়, যে গ্রামের মহিলারা ডাক্তার দেখাতে পারেন না, অনেক মহিলা আছে যারা লজ্জায় ডাক্তারের কাছে বলতেও পারেন না তাদের কি অসুখ হলো, জাগরণী চক্র কিন্তু সেই সব মহিলাদেরকে অপারেশন করানোর দরকার হলে অপারেশন করানোর, ওষুধপত্রের ব্যবস্থাটা বিনা পয়সাগুলো করে। আমি সেখানে তাদের পরিচালনা পরিষদের সাথে যুক্ত থেকে কিছু কাজ করবার সুযোগ পাই। এছাড়া এর আগে গণসাহায্য সংস্থার সঙ্গে কাজ করেছি, আইডি আছে, এখানে জন উদ্যোগের সঙ্গে কাজ করি আমরা। বিভিন্ন মানে মানুষের যে চাহিদাগুলো সমাজে, রেল লাইনে রেলগাড়ি যেন ঠিক মতো চলে, একাধিক ট্রেন আসে, কমিউটার ট্রেন আসুক, বা ভারতের যে ট্রেনটা চলাচল করে সেটি যেন যশোরে থামে, এরকম বিভিন্ন, বা নদী খনন, খাল খনন, এই বিভিন্ন দাবিতে আমরা কিন্তু কাজ করে থাকি। এছাড়া অসংখ্য সংগঠনের সাথে আমি সম্পৃক্ত থেকে কাজ করি, কিন্তু শিল্পকলার সঙ্গেও আছি।
এত বেশি সংগঠনের সাথে আমি বোধহয় এবার না লিখলে বলতে পারবো না, মানে হয়তো গুনে গুনে বলতে হবে যে কতগুলো সংগঠনের সাথে আমার এই সম্ভব না, সুদীর্ঘকালে আমি কাজ করেছি। তো উল্লেখযোগ্য অংশগুলোর কথা আমি বললাম যে আমি এগুলোর সাথে কাজ করছি, এখনো ওতপ্রোতভাবে আছে এবং রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতির দায়িত্বে আছি। বাচিক শিল্পী নামে আমরা একটা সংগঠন করেছি যার সহসভাপতির দায়িত্বে আছে, যার সভাপতি সবুজ শামীম আহসান এবং সাধন দাস সেক্রেটারি, আমার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন এবং আরো দায়িত্বে আছেন জাদু। আমরা মোটামুটি পরিবারের মতো এখন আপাতত বাচিক শিল্পীকে নিয়ে আমরা কাজ করছি। এই মোটামুটি আমার কোন মানে আমার এগুলোর মধ্যে দিয়েই সময়টা কেটে যায়। আমি নিজে আগে লেখালেখি করতাম, এই সময়টা ইদানিং কালে পাই না, করোনা কালে বিশেষ করে। করোনা কালে স্কুলে স্টুডেন্টরা আসে না বটে, আমি একজন শিক্ষক ব্যক্তিগত জীবনে, কিন্তু তাদের জন্য কন্টেন্ট তৈরি করা, আপলোড করা, অনলাইন ক্লাসের ব্যবস্থা করা, আবার আমাদের এখানে স্মৃতি কেবলে পড়ানো হয়, সেই স্মৃতি কেবলের কন্টেন্ট যাতে টিচার তৈরি করতে পারেন, মানসম্মত করতে পারেন, সেগুলো ওরা করবার পরে আমাকে আবার ওগুলোকে দেখতে হয়, এডিট করতে হয়, তারপরে সেটা আবার যথাযথভাবে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে কখনো কখনো বা ডিও মানে জেলা শিক্ষা অফিসারের কাছে পৌঁছে দিতে হয়। এইভাবে আমরা কিন্তু খুব ব্যস্ত সময় করোনাকালে কাজ করছি। আমাদের এই মূল ব্যস্ততায় লেখালেখিটা জায়গাটাতে, আমি কবিতা লিখতাম অনেক আগে, কিন্তু মানে যে প্রবন্ধ লিখতাম এগুলো মোটামুটি ধরতে পারছি না, সময়টা মানে চুপচাপ যে লেখার জন্য ভাবতে হবে ওই সময়টা হচ্ছে না, বিধায় বোধহয় কলম চলছে না, এরকম কলম চলছে না। এই অপ্রাপ্তিটা বোধহয় করোনাকালে একটি জায়গায় আমি দেখছি, আর বাদ বাকি জায়গাতে মোটামুটি কাজ করছি, ভালো আছি। তো যাই হোক, অনিরুদ্ধর কাছে যাব, অনিরুদ্ধর কাছে এবার যাব আমরা, কিন্তু কথায় কথায় আসলে কখন যে 42 মিনিট পার করে ফেলেছি টের পাইনি, একদম সত্যি কথা। চমৎকার ব্যাপার, আসলে গুণী মানুষটা যখন কথা বলে তাদের কথা শুনতে ইচ্ছা করে। তো যাই হোক, আড্ডা দিতে দিতে পার করে ফেলেছি 42 মিনিট 26 সেকেন্ড পার হচ্ছে। যাই হোক, আমরা অনিরুদ্ধর কাছে গিয়েছিলাম যে তার শিল্প জীবনের সংগ্রাম, সে বলেছে যে আসলে তার পথটা সুগম ছিল, আগে থেকে তৈরি করা ছিল, সুতরাং তার আর বেগ পেতে হয়নি। তো এবার তার কাছে তবুও প্রশ্নের খাতিরে প্রশ্ন করা যে আপনার এই শিল্প জীবনে কোনো অপ্রাপ্তি আছে কিনা, কিংবা আপনার জীবনের শিল্প জীবনের স্বপ্নটা কি? একটা স্বপ্ন তো থাকে আসলে, মানে ওরকম নির্দিষ্ট কোনো স্বপ্ন আমি বলতে পারবো না, তবে আমি গান করি আমার আত্মার শান্তির জন্য, মানে আমার নিজের এন্টারটেইনমেন্টের জন্য। তো ওখান থেকেই মূলত গান করা। আমি প্রত্যেকদিন গান করি, আফটার অফিস বাড়িতে এসে গান করি। এটাতে আমার 1-1.5 ঘন্টা গান করলে দেখা যায় আমি খুব রিল্যাক্স ফিল করি। তো এটাই আমার মানে মূল মোটিভেশন গানের পিছনে। হ্যাঁ, তো মানে এরপরে মানুষ কি কিছু আছে না, আসলে অপ্রাপ্তি কিছু নেই। আমি ওরকম কখনো মানে চাইনি যে আমি আমার দিদির মতো কোনো পরিচিত শিল্পী হব, বা আমার মা যেরকম বেশ পরিচিত একজন পরিচিত মানুষ, আমি কখনো এত পরিচিতি আমি কখনোই চাইনি। আমি চাই আমার গানটা দিয়ে আমার যেন মন ভালো থাকে, শান্তি এবং রিল্যাক্স থাকে। তাতে কিছু মানুষ যদি আমার গান শুনে খুশি হন তাহলে তো আরো ভালো। আবার সে সাথে আমার হ্যাঁ, আর হচ্ছে আমি কি এখন মাঝখানে লিখেছি সেটাতে আমার মা, আমার দাদা বাবু, ওনারা খুব ইন্সপায়ার করেন, ওনারা পছন্দ করেন, ওনারা আবার সুরও করেন, অনেক সময় আমার গান করেনও, তো ভালো লাগে। এইটাই, আমি এম ভেরি হ্যাপি উইথ মাই মিউজিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো চমৎকার। আপনি আসলে সুখী মানুষ, আর এরকম সুখী আসলে যে গৌতম বুদ্ধের একটা কথা আছে, অতি প্রাচীন কথা, যে তিনি যে কথাটা কি বলেছেন, মানুষের জীবনের দুঃখের মূল কারণ হচ্ছে তৃষ্ণা। যার জীবনে তৃষ্ণা যত কম, তার জীবনের দুঃখ তত কম। তো তৃষ্ণার নিবারণই হচ্ছে নির্বাণ, সেরকম একটা ব্যাপার। তো তাহলে আপনার এই আনন্দ দেখে আমার খুবই ভালো লাগছে, এই আনন্দ। কারণ আমি হচ্ছে ওই যে নচিকেতার একটা বিখ্যাত গান আছে, গানটা হচ্ছে এরকম, আমরা কিশোর বয়সে আর কি শুনতাম, সেটা হচ্ছে যে কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ চায় বেচতে রূপের বাহার, চুলের ফ্যাশন, আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। তো আমি ভব ঘুরের জায়গায় বলি আমি কিচ্ছু হব না, এটাই আমার অ্যাম্বিশন। আনন্দে কাটাতে চাই, যে দিদিকে পাশে পেয়েছি, আপনাকে পাশে পেয়েছি, আনন্দের সাথে বাঁচতে চাই। আর সকলের কাছেও আবদার থাকবে, সকলে আনন্দে বাঁচুন, যে যেখানে যে অবস্থায় আছেন প্রাণ খুলে বাঁচুন। যাই হোক, আমরা কথায় কথা অনেক সময় পার করে ফেলেছি। আমরা দিদির কাছে আরেকটা কবিতা শুনতে চাইবো এবং দাদার লেখা গান শুনবো।
আর তারপরে আমরা তাদের জীবনের একটা প্রাপ্তি শুনতে শুনতে বোধহয় আমাদের আয়োজন শেষ করতে পারবো। দিদি, আপনার কাছে একটা অনুরোধও কিন্তু আছে শেষের দিকে। সুবর্ণা লিখেছেন পৃথিবী কবিতাটা শুনতে চাই। না, আসলে আমি কবিতাটা আজকে প্রস্তুতি নেই, প্রথমত। দ্বিতীয়ত, কয়েকটা দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আমি মানে এতটা গলা চুলকাচ্ছে, ঠান্ডাওটা একটু লেগে গেছে। তো সুবর্ণা, তোমার জন্য আমি নেক্সট কোথাও কখনো কোনো প্রোগ্রামে আমি শোনাবো পৃথিবী কবিতাটা। আর আমি আজকে এই মুহূর্তে একটু বঙ্গভূম এই কবিতাটা অনেক কাল আগে করেছি, বহু কাল করা হয়নি। হঠাৎ মনে হলো যে এই কবিতাটা ছোট আছে এবং ভালো লাগবে। জানি না টানগুলো আমাদের ই হবে কিনা, ব্যাটারি লো কেন। এক মিনিট আমি একটু আমার এই কাজ অবশ্যই আপনি না। 1 মিনিট সময়, আমরা বোধহয় একটু মন্তব্য দেখে আসি। অনেকেই মন্তব্য করেছেন। আমাদের সাথে যুক্ত আছে এমডি খায়রুল হাসান রিপন। তিনি লিখেছে, সাংস্কৃতিক পরিমণ্ডলকে সুর সমারোহে ভরিয়ে সমৃদ্ধ করেছে সুর পরিবার, শুভকামনা। ধন্যবাদ। তেজ হাসান রবিন লিখেছে, আপনাদের সবার জন্য শুভকামনা, ভালোবাসা রইল। ধন্যবাদ রবিন ভাই আপনাকে। সুবর্ণা আরফিন, প্রিয় আপা, একজন আবৃত্তি শিল্পী এবং সংগঠক, সুবর্ণা আপা সাথে আছেন। তিনি লিখেছেন সবার জন্য শুভকামনা। ছবি বসু পাল লিখেছে, গুণী মাকে ও তার গুণী সন্তানকে দেখার সুযোগ হয়েছে। ধন্যবাদ আপনাকে। এমডি খায়রুল হাসান রিপন লিখেছে, দিদি যেমন বড় শিল্পী সংগঠক তেমনি বিশাল হৃদয় রয়েছে তার। ধন্যবাদ। আমরা দিদি যেহেতু এখন প্রস্তুত, আমরা কবিতায় চলে যাই। বঙ্গভূম শরৎ মুখোপাধ্যায়ের একটি আঞ্চলিক কবিতা। আমি চেষ্টা করব আঞ্চলিকতার টানটা আনবার, আমি জানি না ততটা পারবো কিনা, আমি চেষ্টা করছি। তেমন দিন কবে আসবে যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধবিন, ওদিকে ওটা কি দেশ গো, লদি ভরে জল টমটম করে, মাঠ ভরে ধান, কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করে হাসে। অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধাইবেন, তোমার মনে লাই কত এই চৈদিকে, তোমার মনে লাই কত পূজালি উচ্চ, ই হলো বঙ্গভূম, বান হয়েছিল, ওরা বাঁধ বাঁধলো, নদী শুকাইন ছিল, এখন কিনাল হয়েছে, বছরে 3 বার ধান উঠে, দেখকিনি কত নতুন দালান হয়েছে, কত ওদের আর কোনো কষ্ট নাই। বিকেলে সোনার পাড়া লাহোর, ওই শোন টিকটিক টিকটিক করে শব্দ উঠে, বলদিনি ও কিসের শব্দ বটে, কি জানি। মা লক্ষ্মী অবাক হয়ে তাকান। মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে, ও মুড়ি খাওয়ার শব্দ বটে। দুধে ভিজাই মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। তাই তেমন দিন কবে আসবে গো, কবে আসবে, দুধ পাবে, পেট ভরে মুড়ি পাবে পোড়া দেশের মানুষ। তেমন দিন কবে আসবে গো, কবে আসবে। ধন্যবাদ সকলকে। বাহ, চমৎকার একটা আঞ্চলিক কবিতা শুনলাম দিদির কাছে। তো যাই হোক, আর কালক্ষেপণ করতে যাচ্ছি না, আমরা চলে যাব আমাদের অনিরুদ্ধের কাছে। অবশ্যই তার লেখা এবং সুর করা একটা গান শুনতে চাই, তারই কণ্ঠে। ঠিক আছে, ঠিক আছে। চন্দ্রবর্ণা ধরেছে, সে আটাকে বেঁধে রাখা যায় না, বেঁধে বয়ে যায় সাগরে মোনায় অজানা পথিক হয়ে রয়ে যায়।
বেহায়া বাতাসে ওরে মন আকাশে ছুঁড়ে ছুঁড়ে ফেলে বাতাসা মেলে আছে বাতাসে অদম নেশায় নেশায় তাকে বেঁধে কি খাজায় যেতেই হবে আজ তার মেঘের সীমানায়। ভালোবাসি বলে তাই বাঁধিনি আছে তোরায় নিরন্তর ছেড়ে ছেড়েছি আজ সব মায়ায় যাবে সে তবে পিছুটান হোক হোক তবে আজ দুজনের দুটি বাহ বাহ, আরো একটি মানে অসাধারণ গান আমরা শুনে ফেললাম। চমৎকার আয়োজন। আসলে কথা বলতে বলতে আমরা 50 মিনিট পার করে ফেলেছি, একদম সেই দিকে। এখন শুধু ছোট্ট ছোট্ট দুটো কথা থাকবে, প্রশ্ন থাকবে দুটো করে। সেটা হচ্ছে দিদির কাছেই প্রথমে যাই, যে এই শিল্পী জীবনের কি কি প্রাপ্তি আছে একটু শুনতে চাই। প্রাপ্তি এই যে কবিতা বলছি এখনো পর্যন্ত, এই বয়স পর্যন্ত, এটা একটা বড় প্রাপ্তি। মানুষকে কেউ আসলে তাকে শেখাতে পারছি। এখনো আগে তো আমি বিভিন্ন স্কুলে মানে সাংস্কৃতিক সংগঠনে শেখাতাম। গত 4-5 বছর সময় পাই না। প্রধান শিক্ষকের দায়িত্বে আসার পরে আসলে এই পদে থেকে নিয়মিতভাবে কোনো ক্লাস বাইরে আসলে পড়া সম্ভব হয় না। তো তারপরেও যারা রাত্রে কোথাও কোনো ন্যাশনাল কম্পিটিশন থাকলে আসে, আমি চেষ্টা করি। এবং আমি দেখেছি যে যশোরের বাচ্চারা অনেক সমৃদ্ধ, তাদেরকে একটু দেখিয়ে দিলেই তারা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা ছিনিয়ে আনে, এবং সে কারণেই তাদের সহযোগিতা করতে মন চায় আমার। যেমন এই যে সুবর্ণা যিনি করেছেন, তার মেয়েটিও খুব গুণী একজন আবৃত্তি শিল্পী, ছোট মেয়ে, কিন্তু খুব ভালো আবৃত্তি, ছোট বলতে ইন্টারমিডিয়েট সম্ভবত পড়ছে। তো ও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এরকম অনেক বাচ্চা যশোরে আছে যারা আবৃত্তি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এবং আবৃত্তিটা দরকার এ কারণেই যে সুন্দর করে কথা বলা, নিজে যে খুব ভালো আবৃত্তি মানে খুব সুললিত কণ্ঠস্বর আর আমি খুব উচ্চ গ্রামে বলে গেলাম, এটা বড় কথা নয়। প্রোনাউন্সিয়েশনটা অ্যাকুরেট কিনা, আমাদের বাংলা শব্দের যে উচ্চারণগুলো, সেগুলো আমি সেই প্রক্ষেপণগুলো সঠিক কিনা, এটা কিন্তু বড় একটা বিষয়। কোথাও যেন আজকে একটা লাইভ প্রোগ্রাম শুনছিলাম যেখানে বঙ্গবন্ধুকে বলছে মুজিবুর রহমান। তো বঙ্গবন্ধুকে মুজিবুর রহমান বলা যায় না, বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তার নামটি উচ্চারণ করবার সময় অবশ্যই আমাদেরকে একজন আবৃত্তি শিল্পী সচেতন হয়ে জাতির জনকের নাম উচ্চারণ করতে হবে, কারণ তিনি একটি কিংবদন্তি। তিনি বিশ্বের যে 10 জন রাজনৈতিক নেতা বা মুক্তিকামী নেতা আছেন তাদের একজন তিনি। তো তাকে অবশ্যই তার নামটি সঠিকভাবে জেনে একজন বাচিক শিল্পীকে উচ্চারণ করতে হবে। তাই উচ্চারণটাই বাচিক শিল্পী কত বড় এটা আমার দরকার নাই, তিনি কতটা ভালো বিশুদ্ধ উচ্চারণ করেন এটি আমার কাছে একটি বড় ব্যাপার। এবং এই সবগুলো চেষ্টা করি, আর এগুলোই আমার পাওয়া। আমার আসলে ব্যক্তিগতভাবে কি পেলাম না, দুটো বাচ্চা পেয়েছি, ছেলে একটি মেয়ে একটি, সমাজে মানুষের ভালোবাসা পেয়েছি, স্কুলের ছাত্রছাত্রীদের ভালোবাসা পেয়েছি, ঘরে সবার ভালোবাসা পেয়েছি, ভাই বোনদের ভালোবাসা পেয়েছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি। এই যে দর্শকরা যারা রাত জেগে অপেক্ষা করছেন, শুনছেন, তাদের ভালোবাসা পাচ্ছি। আর কি চাই? আর কিচ্ছু চাই না। আচ্ছা, আমরা প্রাপ্তি সম্বন্ধে আমরা এবার চলে যাচ্ছি অনিরুদ্ধর কাছে, যে আপনার শিল্প জীবনের প্রাপ্তি শুনতে চাই। আমার শিল্প জীবনে হচ্ছে আমি আমার গান শুনে কিছু মানুষের সময় ভালো লাগে, হয় এই যে আপনাদের সাথে বলার সুযোগ পাচ্ছি, পরিচয় হওয়ার সুযোগ পাচ্ছি, এটা কয়জন পারে? এটাও আমার জন্য বিশাল বড় প্রাপ্তি। আচ্ছা, ধন্যবাদ। আমরা তাহলে মোটামুটি আজকের আয়োজনের যারা অতিথি ছিল, শ্রাবণী সুর এবং অনিরুদ্ধ সুর, তাদের প্রাপ্তি অপ্রাপ্তি, শিল্প জীবনের সংগ্রাম এবং তাদের শিল্প পরিবেশনা আমরা সবটাই পেলাম। মোটামুটি বোধহয় আমরা একটা প্যাকেজের মতো করতে পেরেছি, জানি না কতদূর পেরেছি, চেষ্টা করেছি।
তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথমেই অনিরুদ্ধর কাছে চলে যাব। আজকের আয়োজনে সকলের শ্রোতা দর্শকদের সাথে বিদায় শুভেচ্ছা বিনিময় করুন। সবাই ধন্যবাদ। এত রাত পর্যন্ত জেগে আপনারা আমাদের লাইভটা দেখছেন, আমাদের সাথে আছেন, আমাদের করছেন, এটি অনেক অনেক মানে আমাদের জন্য অনেক সত্যি কথা। এবং আশা করি সামনে আবারও দেখা হবে তাতে। আপনার মানে খুব খুব অনেক সুন্দর হয়েছে। আশা করি এটা আরো অনেক অনেক দূর পর্যন্ত যাবে। ধরে রাখবেন। ধন্যবাদ। সকলকে অনেক ধন্যবাদ। আমরা এবার দিদির কাছে চলে যাচ্ছি। দিদি, আজকের আয়োজনে বিদায় শুভেচ্ছা বিনিময় করুন। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ যারা এখানে রাত জেগে আমাদের মা ছেলের কথা শুনলেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে ধন্যবাদ এ কারণেই যে চারুচর্চার যে প্রথম অধিবেশন, সেখানে আমরা মা ছেলে থাকতে পেরেছি, এটা একটা বড় ব্যাপার। এবং আবার আরো একটা প্রোগ্রামেও আমরা মা ছেলে মেয়ে সবাই ছিলাম, সেটি হলো সুমন সাহার গানওয়ালার লাইভে। ওটি একটি ইতিহাস, এটি একটি ইতিহাস। দুটি ইতিহাসের সাথে আমি ওই যুক্ত থাকলাম। হয়তো আমি থাকবো না, অনিরুদ্ধ একটা বয়স পর আপনিও থাকবেন না, কিন্তু এইগুলো কিন্তু এগুলো থেকে যাবে, এই ইতিহাসের সঙ্গে থেকে যাব। এটি একটি বড় পাওয়া। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। এবং যারা এখানে রাত জেগে দেখছেন প্রত্যেককে আমার শুভকামনা, শুভেচ্ছা, শ্রদ্ধা, স্নেহ, যারা ছোট আছেন, এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে। আমরা আপনাদের থাকাতে ধন্য হয়েছি। আবারও সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা কাল কেটে গেছে অনেকটাই, তারপরেও কিন্তু মানুষ করোনায় মারা যাচ্ছে, সবাই কিন্তু পরিপূর্ণ সুস্থ হননি। আপনারা সবাই ঘরে থাকবেন, ভালো থাকবেন, না পারতে বাইরে বেরোবেন না। আর বাড়িতে সবসময় চেষ্টা করবেন হাতটা ধোয়ার, নাকে মুখে চোখে হাত না দেওয়ার, যাতে আপনি অসুস্থতা নিজেকে প্রোটেক্ট করতে পারেন। আমরা পারি করোনাকে রুখে দিতে। এবং আমি মনে করি এই 8 মাস, এই যে 6-7 মাস আমি প্রত্যেক দিন বাইরে যাই, আমি রৌদ্রে ঘুরি, আমার ইমিউনিটি ডেভেলপ করছি রৌদ্রে ঘুরে, কাজ করে, এবং দৌড়াদৌড়ির মধ্যে থেকে। ঘরের মধ্যে একেবারে চুপ করে বসে থাকলেও কিন্তু আপনি অসুস্থ হবেন, আপনাকে ঘরের মধ্যেও কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা সবার জন্য। তো যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আয়োজনে আমাদের অতিথি শ্রাবণী সুর এবং অনিরুদ্ধ সুরকে ফুলের ভালোবাসা, শুভেচ্ছা রইল। আর শ্রোতা দর্শক সকলের প্রতি প্রাণ ঢালা ভালোবাসা রইল। আর একটি কথা, সকলের মন্তব্য স্ক্রিনে রাখবার চেষ্টা করেছি। কাউকে যদি ফাঁকে পড়তে না পারি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করছি সবসময় পাশে থাকবেন। আমরা চেষ্টা করব যে গুণী কিছু, আমি আর কি ব্যক্তিগতভাবে চেষ্টা করব গুণী কিছু কবি এবং শিল্পীদের এনে আমরা তাদের সাথে একটু কথা বলা, তাদের সম্পর্কে জানার চেষ্টা করব। তো আর কথা না বাড়াই, করোনা কাল মহামারীর সময় অবশ্যই সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই কথা বলে আমাদের আজকের আয়োজন চারুচর্চা পর্ব 1 এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।